গতকাল যে আমরা কথাগুলো গতকাল বলছি, যে যে কথাগুলো বিষয়গুলো বলছি। দেখাইছি সবই ইম্পর্টেন্ট কথা, ওগুলো একটু দেখে নিবেন। কারণ ওটা যদি আপনি জানেন তার মানে আপনি টার্গেট সম্পর্কে অবগত আছেন যে আমরা আসলে কোথা থেকে শুরু করব এবং আমাদের ফাইনাল গন্তব্য কোথায়। ওই ক্লাসটা মাথায় রেখে সামনের দিকে আমাদের আস্তে আস্তে এগোতে হবে। তো গত দিন ছিল ওরিয়েন্টেশন ক্লাস, সেখানে হয়তো বা সবাই উপস্থিত ছিলেন না। আমরা আজকে ডিরেক্ট সফটওয়্যারে চলে যাব। আমাদের মেইন যেটা দরকার সলিড ওয়ার্ক সফটওয়্যার, এই কাজটা শেখা। সো সফটওয়্যারের মধ্যে আজকে চলে যাব আমরা। এমনিতে আপনাদের কারো কোনো বিষয় বলার আছে ক্লাস শুরুর আগে? কেউ কোনো বিষয় বলবেন? স্যার, আমার একটা কথা ছিল স্যার। জি জি বলেন। আম, মানে আপনি তো শুরু করবেন, আসলে আমারও তো সেভাবে কালকে আমি সব মানে পেড করে দেবো আর কি। আর হচ্ছে আমার তো এখনো সফটওয়্যারটা ডাউনলোডই করা হয়নি। সেক্ষেত্রে স্যার কোনো প্রবলেম আছে? না, সফটওয়্যার ডাউনলোড করা হয়নি সেক্ষেত্রে প্রবলেম নাই। বাট আপনি যদি ৩-৪টা ক্লাস মিস করে ফেলেন সেক্ষেত্রে বেশি মানে কাজ জমে যাবে, তখন আপনার জন্য সমস্যা হবে, বুঝছেন? আচ্ছা। সফটওয়্যারটা ডাউনলোড করতে বেশ সময় লাগে, মিনিমাম 2 থেকে 5 ঘন্টা সময় লাগে। দুই ম্যাক্সিমাম থেকে ডিপেন্ড করে আহ, ইসের উপর, আপনার নেটওয়ার্কের উপর। আচ্ছা, আমি ওয়াইফাই ইউজ করি অবশ্য আমার বাসাতেই। তাহলে স্যার এটা কালকের মধ্যে তাহলে তো সম্ভব নাই স্যার। কারণ হ্যাঁ হ্যাঁ, আর ওই যে আমাদের সাবির ভাইয়া যে মানে আপনার যে আরেকজন আছেন যিনি, উনি তো জি মনে জি, হেল্প করবে। অবশ্যই অবশ্যই উনি হেল্প করবে। পাশাপাশি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে যেতে পারেন। ঠিক আছে, আমি একটু দেখাই দেই। ইউটিউব চ্যানেলে কিছু জিনিস আছে আপনাদেরকে দেখার জন্য, আমি দেখাচ্ছি। সফট সফটওয়্যার ইনস্টল ডিএফএল সিএডি সিএআরই, ওকে। ইউটিউবে যে এরকম লিখে সার্চ দিবেন, তাহলে এই যে সফটওয়্যার ইনস্টল এই ভিডিওটা পেয়ে যাবেন। আমি কিন্তু এখানে সলিডওয়ার্কস সফটওয়্যার লিখি নাই, এখানে শুধুমাত্র সফটওয়্যার ইনস্টল লেখা। এটার কারণ হচ্ছে এটা হচ্ছে আনঅফিসিয়াল প্রসেস, মানে এটা আসলে ক্র্যাক সফটওয়্যার। তো তো ক্র্যাক সফটওয়্যারের ইনস্টলেশন প্রসেস, এটা সাউন্ডও আমি ইচ্ছা করে দেইনি যে কিভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে। সো আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। তারপরে যদি না পারেন আমাদের অ্যাসিস্ট্যান্ট আছে, তার কাছ থেকে হেল্প নেবেন। সবচেয়ে বেস্ট হয় তার হেল্প নেওয়া, কারণ আপনি একবার ভুল করলে পরে দেখা যাচ্ছে সেটা শুধরাতে কঠিন হয়ে যায়, এমন আছে উইন্ডোজ দেওয়া লাগে। সো আমাদের হেল্প নেওয়াটাই সবচেয়ে বেস্ট। তারপরেও আমি আপনাদেরকে একটা সাজেশন দিয়ে দিচ্ছি যে এই সফটওয়্যার ইনস্টল করার জন্য প্রথমত আপনার পিসিতে যদি অ্যান্টিভাইরাস থাকে সেটা অফ করে নিতে হয়। যদি কোনো প্রোটেকশন থাকে সেই প্রোটেকশন অফ করে নিতে হয়। ইন্টারনেট অফ করতে হয়, এটা ম্যান্ডেটরি না। ইন্টারনেট অফ করতেও পারেন, অন রাখতেও পারেন। ইন্টারনেট অফ রাখা জরুরি না, তবে যত ধরনের প্রোটেকশন আছে সেইটা অফ করতে হবে। তারপর যেই প্রসেস আছে সেই প্রসেসে ইনস্টল করার আগে চেক করবেন আপনার পিসিতে আগে পরে সলিডওয়ার্কস ইনস্টল করছেন কিনা। যদি ইনস্টল করা থাকে সেটাকে সুন্দরভাবে রিমুভ করতে হবে। শুধুমাত্র আনইনস্টল করলে কিন্তু হবে না। আনইনস্টল করতে হয় রেভো আনইনস্টল সফটওয়্যারের মাধ্যমে। ওই সফটওয়্যারের মাধ্যমে যখন আমরা আনইনস্টল করতে যাই তখন যতগুলো ফাইল লিঙ্ক থাকে ওই প্রোগ্রাম ফাইলের মধ্যে সব কিছুকে সে ডিলিট করে অ্যান্ড ওইটার মাধ্যমে আমরা ডিলিট করে দেই। তো আপনি রেভো সফটওয়্যারের মাধ্যমে আম, করবেন, আনইনস্টল করার চেষ্টা করবেন, তারপর সফটওয়্যারটাকে ইনস্টল করবেন, তাহলে দেখবেন ওকে। আর যার পিসিতে এখন পর্যন্ত সফটওয়্যার ইনস্টল করা হয় নাই তার পিসিতে কোনো সমস্যা নাই, জাস্ট ভিডিওটা যা আছে হুবহু দেখবেন, ট্রাই করবেন, হয়ে যাবে। যদি না হয় আমি আপনাকে যদি 5 মিনিট সময় দিই দেখবেন আপনার প্রবলেম সলভ হয়ে গেছে। কিন্তু যদি আপনি এই প্রসেস ঠিক মতো না অ্যাপ্লাই করেন তাহলে আমি ঘন্টার পর ঘন্টা সময় দিলেও সলভ হবে না। ঠিক আছে? অনেকেই এই সফটওয়্যার মানে কাজ শিখতে চায় কিন্তু ইনস্টলই করতে পারে না।
সো এই কারণে আগে থেকে একটু সতর্কভাবে কাজের দিকে আগানো উচিত। যেহেতু আপনার পিসিতে সফটওয়্যার ইনস্টল নাই, একটু গাইডলাইনগুলো মনে রাখবেন। আর যদি আপনি পেইড সফটওয়্যার ইউজ করেন, পেইড সফটওয়্যার বলতে স্টুডেন্ট লাইসেন্স যেগুলো 1 ইয়ার, এগুলোর ক্ষেত্রে কোনো সমস্যা নাই। কোনো প্রোটেকশন অফ করা লাগবে না, ইন্টারনেট অফ করা লাগবে না। আপনি যেভাবে আসলে সফটওয়্যার ইনস্টল করে সেভাবে করে ফেলতে পারবেন। ওকে, আর কেউ কোনো বিষয় বলবেন? না হলে শুরু করি আমি ক্লাসটা। একজন লিঙ্ক চাচ্ছে। আচ্ছা, আমরা একদম শুরু থেকে স্টার্ট করতেছি। প্রথমত সফটওয়্যার ইনস্টল করার পর আপনার এইখানে শর্টকাট থাকবে সলিডওয়ার্কস, আমার এইখানে আছে। সো আপনি যখন এখানে ক্লিক করবেন তখন সফটওয়্যারটা এইরকম একটা ইন্টারফেসে চলে আসবে। কারো কারো দেখা গেছে কি যে এইটাও চলে আসবে, ঠিক আছে? সো যখন সফটওয়্যারে ওপেন করবেন, স্টার্ট করবেন, তখন দেখবেন এরকম একটা অবস্থা দেখাচ্ছে। তো এইটাকে বলা হয় হোম ওয়েলকাম ডায়ালগ। ওয়েলকাম ডায়ালগ, এখানে বেশ কিছু বিষয় আছে যেটা আপাতত স্কিপ করেন, পরে বোঝেন এই বিষয়গুলো কি। প্রথমত এটাকে আপাতত কেটে দেন। কেটে দেওয়ার পর এইখানে যেগুলো আছে এগুলো সম্পর্কে একটু ধারণা নেন। যে এই জায়গায় যদি আপনি ক্লিক করেন, তাহলে ক্লিক করার আগে মাউসটা যখন আমরা নিব তখন লেখা আছে ওয়েলকাম টু সলিডওয়ার্কস, নিচে লেখা আছে ওয়েলকাম ডায়ালগ। তো আমরা হোম বললেই পরিচিত বেশি, তারপরও আপনি এটা জেনে রাখেন ওয়েলকাম ডায়ালগে ক্লিক করলে এই জিনিসটা চলে আসে। এরপর আপনার 3টা বিষয় মাথায় রাখতে হবে। এই সফটওয়্যারের ক্ষেত্রে আমরা পার্ট ডিজাইন করি, যদি পার্ট অনেক হয় মানে একাধিক হয় সেগুলোকে আমরা অ্যাসেম্বলি করতে চাইলে অ্যাসেম্বলি করি, এবং যদি আমাদের টেকনিক্যাল ড্রয়িং তৈরি করা লাগে সেক্ষেত্রে আমরা ড্রয়িং তৈরি করি। 3টা বিষয়। 3টা বিষয়ের মধ্যে আমরা প্রথম 1 মাস শুধুমাত্র এই একটা বিষয় নিয়ে কাজ করব, পার্ট ডিজাইন। তো এগুলো এখন বললে বুঝবেন না। সো প্রথমে আমরা পার্টে ক্লিক করলাম। পার্টে ক্লিক করার পর এখানে দেখবেন যে একটা ইন্টারফেস চলে আসছে। বাম পাশে কিছু অপশন আছে, মাঝখানে কিছু অপশন আছে, এদিকে 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 একটা একটা করে আমরা বোঝার চেষ্টা করি। আচ্ছা, আপনাদের স্লাইড ছিল, স্লাইডটাকে একটু দেখাই। ওকে, আমরা যখন সফটওয়্যারে প্রবেশ করি তখন এই জিনিসটাই আমরা ওইখান থেকে বলতেছি যে কোন পোর্শনের নাম কি বলে, ঠিক আছে? আগে একটু স্লাইডটা লক্ষ্য করেন যে ওভারঅলি এটা একটা ইন্টারফেস। এই ইন্টারফেসের মধ্যে উপরের দিকে যেই অংশগুলো থাকে, এই যে এই জায়গাটা ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, এগুলোকে আমরা মেনু বার বলে থাকি সংক্ষেপে, মেনু বার। এগুলো আজকে আপনাদের একদিনে সব মনে থাকবে না। যেমন হঠাৎ করে আমরা একটা জায়গায় গেলে সেখানে যদি নতুন 50 জন লোক থাকে, 50 জনের জায়গায় 3 জন মানুষের নাম মনে রাখাটা কঠিন। বাট দেখা গেছে ওই মানুষগুলোর সাথে থাকতে থাকতে আমরা পরে এমন একটা অবস্থা হয় 50 জনের নামই আমরা একটা সময় বলতে পারি, কিন্তু প্রথম দিন আমাদের মনে থাকবে না। সো এই কারণে আমরা রেকর্ডিংটাও দিব আপনাদেরকে। এটা নিয়ে টেনশন করেন না। যখন যে জিনিসটা দেখাচ্ছি
চেষ্টা করেন আপনার নিজের মতো করে মানে একবার হলেও মনের মধ্যে সেট করার। এই পাশের অংশগুলোকে আমরা বলি হচ্ছে মেনু বার, এবং এইখানে যে অংশগুলো আছে এগুলোকে বলি আমরা স্ট্যান্ডার্ড টুলবার। স্ট্যান্ডার্ড টুলবার যেখানে কিনা হোম ডায়ালগ থাকে, সেভ করার অপশন থাকে, প্রিন্ট করা, রিড্রু আন্ডু এগুলো করা, তারপরে এটাকে বলা হয় রিফ্রেশ। এগুলো আমি সফটওয়্যার থেকেও কিন্তু দেখাবো, জাস্ট একটু জেনে রাখেন এই পোর্শনটার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড টুলবার। সফটওয়্যার থেকে একটু পরে আবার দেখাবো। আমরা যদি কোনো কিছুকে সার্চ করতে চাই, এখানে সার্চ বার থাকবে, এখানে সার্চ করতে পারবেন। তারপর এইখানে যেই অংশটা দেখতেছেন এইখানে মূলত আমাদের ডিজাইন টুলসগুলো থাকে। এই টুলসগুলোকে ইউজ করে আমরা মূলত ডিজাইনটা করে থাকি। তো এই অংশটাকে আমরা বলবো রিবন। এই অংশটাকে আমরা বলবো রিবন। ওকে, এরপর এই যে দেখতেছেন ফিচার্স, স্কেচ, শিট মেটাল, ওয়েলমেন্ট, এই যে যে এক একটা অংশ এগুলোকে আমরা বলবো ট্যাব। এই যে আচ্ছা, এইগুলোকে আমরা বলবো কি ট্যাব। আর নিচের দিকের এই অংশগুলোকে বলবো আমরা হেডস আপ ভিউ টুলবার। হেডস আপ ভিউ টুলবার কোনটার কি কাজ একটু পরে আমরা জানি, জাস্ট শুধু জেনে রাখি যে কোন কোন অংশে কি কি আছে, এগুলো একটু জানার চেষ্টা করি। দেন টাস্ক প্যানেল ডাইন সাইডে থাকে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা যেটা বিশেষ করে আমি বারবার বলবো, আপনি যদি এখন পরিচিত হয়ে যেতে পারেন তাহলে দেখবেন আমি যখন কথা বলতেছি তখন আপনার মনের মধ্যে ভাসবে যে এই পোর্শনের কথাই তাহলে স্যার বলতেছে। বাম পাশে যে পোর্শনটা দেখতেছেন এই পোর্শনটাকে বলা হয় ফিচার্স ম্যানেজার ডিজাইন ট্রি। ডিজাইন ট্রি মূলত আপনি যেই ডিজাইনগুলো করবেন সেই ডিজাইনগুলো স্টেপ বাই স্টেপ মেক হয়। সো প্রত্যেকটা স্টেপ সে রেকর্ড করতে থাকে, কোন স্টেপের পর কোন স্টেপ কতটুকু আপডেট হচ্ছে, ঠিক আছে, কতগুলো স্টেপ হলো, কি কি স্টেপ অ্যাপ্লাই করা হয়েছে, সব স্টেপগুলো আমরা এখানে ট্রি আকারে দেখতে পারি। তো মূলত এই কারণে এটাকে বলা হয় ফিচার্স ম্যানেজার ডিজাইন ট্রি। এখানে যেসব ফিচার্স আপনি অ্যাপ্লাই করতেছেন সেই ফিচার্সগুলো এখানে রেকর্ড আকারে থাকে। তো এই অংশটা আপনি যখন এই অংশের মধ্যে মাউসটা নেবেন, আপনি যদি নাম ভুলে যান তাহলে মাউসটা এখানে রাখলে দেখবেন ফিচার্স ম্যানেজার ডিজাইন ট্রি দেখাচ্ছে। আচ্ছা, আমি একটু সফটওয়্যার থেকে দেখাই। এই যে এই অংশটার নাম হচ্ছে ফিচার্স ম্যানেজার ডিজাইন ট্রি, এবং এইখানে ক্লিক করলে দেখেন এই অংশগুলো কিন্তু নাই, এখানে ক্লিক করে এগুলো নাই। ওকে, সো এই যে যে পার্ট ফাইল দেখতেছেন এই পার্ট ফাইলের এইখানে যখন আপনি আসবেন তখন এইগুলো দেখাবে। এগুলোকে বলা হয় ফিচার্স, এই অংশটাকে বলা হয় ফিচার্স ম্যানেজার ডিজাইন ট্রি। তার মধ্যে তিনটা প্লেন দেওয়া আছে, তিনটা প্লেন, যেটা আছে ফ্রন্ট প্লেন, টপ প্লেন, রাইট প্লেন। ডিজাইন স্টার্ট করার জন্য অরিজিনের সাপেক্ষে তিনটা প্লেন সফটওয়্যারে দেখায়, এইগুলোকে আমরা বলবো ডিফল্ট প্লেন। ওকে, ডিফল্ট প্লেনে কি কি থাকে একজন একটু বলেন তো। এই যে দেখে দেখেই বলেন, আপনারা যে শুনতেছেন আমার একটু জানার দরকার। ফ্রন্ট প্লেন, টপ প্লেন আর হচ্ছে রাইট প্লেন। রাইট প্লেন, গুড। এবং এইখানে আছে অরিজিন, মানে অরিজিন বিন্দু, এই যে যে বিন্দুটা দেখতেছেন এটা হচ্ছে অরিজিন। এইখানে সাপেক্ষে আমরা ডান দিকে গেলে এক্স অ্যাক্সিস, বাম দিকে গেলে ওয়াই অ্যাক্সিস, মানে যেদিকে যাবেন সেদিকে সেই অ্যাক্সিসটা শো করবে। ওকে, সো আমরা প্লেন কাকে বলবো? প্লেন হচ্ছে একটা জিনিস লক্ষ্য করেন যে তার মাত্র দুইটা ডাইমেনশন থাকবে, মানে দুইটা দিক থাকবে, দুইটা অ্যাক্সিস থাকবে মূলত, সেইটাকে আমরা প্লেন বলবো। যেমন ফ্রন্ট প্লেনে আপনি খেয়াল করে দেখেন এই ডাইন দিকে বাম দিকে যাচ্ছে, উপর দিকে নিচের দিকে যাচ্ছে, বাট সামনের দিকে কিন্তু আসতেছে না। সো এটাকে আমরা কি বলবো? ফ্রন্ট প্লেন। মানে এটা কি একটা, মানে এটা দুইটা অ্যাক্সিস আছে, এটা তিনটে অ্যাক্সিস হবে না। প্লেন বলতে বুঝতে হবে সেটার দুইটা অ্যাক্সিস পসিবল, হয় এক্স ওয়াই, নয় ওয়াই জেড, নয় জেড এক্স, ঠিক আছে, বাট এমন হবে না যে এক্স ওয়াই জেড, এটা হলে প্লেন হয় না। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম, একটা প্লেনের
দুইটা অ্যাক্সিস থাকে, সেই অ্যাক্সিসটা আপনার ডিফল্ট প্লেনের জন্য এক্স ওয়াই, ওয়াই জেড অথবা জেড এক্স। এখন যদি আপনি কাস্টম প্লেন তৈরি করেন তাহলে সেইটা বিভিন্ন বিন্দু দিয়ে যাবে, সেই সাপেক্ষে বিভিন্ন মানে ভাবে বলা যায়, কিন্তু আপনি জাস্ট মনে রাখবেন যে সেটাতে মাত্র দুইটা অ্যাক্সিস কল্পনা করা সম্ভব, তিনটা পসিবল না। এই কথাগুলো অনেক ডিপ লেভেলের, হয়তোবা বুঝবেন না, আপাতত একটু চিনে রাখেন। প্লেন কি জিনিস? প্লেন হচ্ছে স্ট্রেট থাকে, একদম সোজা একটা কাগজ মনে করেন, সেই কাগজটা আপনার ছোট হইতে পারে, অনেক বড় হইতে পারে, মানে অসীম পর্যন্ত। ডিফল্ট প্লেন আশা করি ক্লিয়ার আপনারা। তারপর কি আছে? ম্যানেজার প্লেন নাকি প্যান? আচ্ছা, এটা ফ্যাক্ট না। এবার আসেন এটাকে বলা হচ্ছে আমাদের মডেল। এইখানেই আমরা মূলত যা ডিজাইন করব সেইটা বাস্তবে দেখা যাবে। তো এটা হচ্ছে আমাদের মূল মডেল। এই মডেলের মধ্যে পার্ট ডিজাইনের সময় পার্ট থাকবে, অ্যাসেম্বলির সময় অ্যাসেম্বলি ফাইল থাকবে, অ্যাসেম্বল ফাইল থাকবে। তো এটাই হচ্ছে আমাদের মূল মডেল। এরপরে আসেন গ্রাফিক্স এরিয়া, যেই জায়গাটা মূলত ওই ডিজাইনটা প্রেজেন্ট হবে সেটাকে আমরা বলবো গ্রাফিক্স এরিয়া। এই অংশকে আমরা কি বলবো? গ্রাফিক্স এরিয়া। এইখানে যেটা দেখতেছেন সেটা হচ্ছে ট্রায়োড, যেটা আসলে কাজ করার জন্য আপনাকে হেল্প করবে। বাস্তবে আপনি কোন সাইডে কাজ করতেছেন, কি করতেছেন না করতেছেন সেটা একটা সংক্ষেপে পরিচয় দিবে যে আপনি এখন কোন কর্নারে আছেন, এক্স ওয়াইতে আছেন নাকি ওয়াই জেডে আছেন নাকি এক্স ওয়াইয়ের বিপরীত পাশে আছেন। এই জিনিসটা কাজ করার সময় দেখা যায়। এটা হচ্ছে ট্রায়োড, এক্স ওয়াই জেড এর অ্যাক্সিসকে জাস্ট রিপ্রেজেন্ট করে। টাচ প্যানেল, এইখানের কাজগুলো কি কি এতগুলো একবারে বলা সম্ভব না, সো আপাতত জাস্ট জেনে রাখেন এই পাশে টাচ প্যানেল আছে। আর হেডস আপ ভিউ টুলবার, এগুলো একটু দেখতে হবে আজকে। হেডস আপ ভিউ টুলবার মানে আমাদের ডিজাইনটাকে ভিউ করার জন্য আমরা বেশ কিছু স্পেশাল টুলস ইউজ করে থাকি, সেই টুলসগুলো এইখানে থাকে। তো এটাকে বলা হয় হেডস আপ ভিউ টুলবার। এইবার দেন প্রত্যেকটা পেজে এটার ডিটেলস দেওয়া আছে, যেমন এই অংশটুকুর যে স্ট্যান্ডার্ড যে টুলসগুলো আছে সেই টুলসগুলোর ডিটেলস এখানে দেওয়া হয়েছে। এইটা মূলত ওয়েলকাম ডায়ালগ, এইটা মূলত নতুন কোনো ফাইল তৈরি করার জন্য ইউজ করব আমরা। এটা হচ্ছে আমাদের পূর্বের কোনো ফাইল যদি কাজ করা থাকে সেই ফাইলটাকে যদি আমার এখন ওপেন করা লাগে, এখান থেকে আমরা ক্লিক করলেই ফাইলটা ওপেন হবে। এখান থেকে আমরা সেভ করতে পারবো, মানে সেভ অথবা সেভ অ্যাজ যে বিষয়গুলো থাকে, এটা দ্বারা বুঝতেছেন প্রিন্ট করতে হয়, এটা দ্বারা বুঝতেছেন আনডু করতে হয়, এটা দ্বারা সিলেকশন করতে হয়, এটা দ্বারা রিবিল্ড করতে হয়। রিবিল্ড আমরা মূলত তখন করি যখন কিনা আপনি কমান্ড দিছেন বাট সফটওয়্যারে দেখাচ্ছে যে সে আপডেট হয় নাই। আপনি বলতেছেন লেন্থ হবে 50, বাট সফটওয়্যারে এখনও 50 দেখাচ্ছে না, লেন্থ দেখা গেছে 20 ছিল, 20ই আছে। আমরা অনেক সময় মডিফাই করি, ডিজাইন করার পর সেই ডিজাইনটাকে আমরা মডিফাই করি। সো মডিফাই করার পর দেখা গেছে বাস্তবে ডিজাইনটা মডিফাই হয়েছে কিন্তু গ্রাফিক্সে মডিফাই হয় নাই। ওই সময় আমরা রিফ্রেশ যেমন পিসিতে করে থাকি, সফটওয়্যারের ক্ষেত্রে রিবিল্ড বা আপডেট করার জন্য এই বাটনে ক্লিক করি। এবং পরে দেখতেছেন ফাইল প্রপার্টিস এখন বোঝার দরকার নাই, জাস্ট জেনে রাখেন। এবং এখানে দেখতেছেন সেটিংসেরও অনেক বিষয় আছে, এগুলো একদিনে শিখাইলে আপনার কিছু মনে থাকবে না। কাজ করতে করতে আজকে 2টা শিখবেন, 2 দিন 5 দিন পরে আবার 3টা শিখবেন, এই করে করে দেখবেন আপনি সব শিখছেন, সবই মনে আছে। আর যদি আমি আপনাকে একটা ক্লাসে এগুলো শেষ করে দেই তাহলে আপনি আজকে শিখবেন, 10 দিন মনে থাকবে, পরে আর প্র্যাকটিস হবে না, কারণ আমি তো জানি যে আপনার এটা শেখানো হয়ে গেছে। সো এটা নিয়ে আমি আর ডিসকাস করব না। এমন যদি হয় সেক্ষেত্রে আপনার লার্নিংয়ে সমস্যা হবে আমার বিশ্বাস, যার কারণে আমি সব কিছু একবারে শেখাই না। এখন এইখানে যেগুলো দেখতেছেন এগুলোর মধ্যে ওয়েলকাম ডায়ালগ জিনিসটা আপনারা খেয়াল করছেন যে এই বাটনে যখন ক্লিক করি তখন একটা বেসিক ইন্টারফেস চলে আসে, ওই বেসিক ইন্টারফেসটাকে আমরা ওয়েলকাম ডায়ালগ বলি।
নিউ, ওপেন, সেভ, প্রিন্ট, আনডু, সিলেক্ট, রিবিল্ড, ফাইল প্রপার্টি, অপশন। এইখানে এমন কোনো শব্দ নাই যেগুলো আসলে আমরা মানে একেবারে বুঝি না। এমন কোনো শব্দ আছে কি দেখেন তো আপনাদের? জি স্যার, এগুলো পরিচিত শব্দ আর কি। যেমন মাইক্রোসফট এক্সেল ইউজ করলেও কিছু কিছু ওয়ার্ড আছে এখানে। কম্পিউটার যারা চালাইতে পারে তাদের কাছে সবই পরিচিত। তারপরও আপনার পরিচিত না থাকতেই পারে। প্রবলেম থাকলে অবশ্যই বলতে হবে। ওকে, এইবার আসেন রিবনের বিষয়ে। রিবনে আসলে মূলত এরকম টুলস থাকে। এই টুলসগুলোকে ইউজ করে, আচ্ছা একজন বলতেছে তিনি দেখতে পাচ্ছেন না। সবাই কি দেখতে পাচ্ছেন? দেখা তো যাচ্ছে স্যার। ওকে, ওনার মনে হয় নেটওয়ার্কের সমস্যা আছে। জি, ওনার নেটওয়ার্ক সমস্যা মেবি। ওকে, এই টুলসগুলা আপনাকে 1 মাস ধরে শেখানো হবে। আপনি একদম রিল্যাক্সে কাজগুলো শিখবেন। কোনো চাপ নাই। 1 দিন, 2 দিন, 3 দিন, এক দিন করে আমরা 2টা, 3টা, 5টা টুল শিখব। কিন্তু 1 মাস পরে প্রত্যেকটা টুলস যেন আপনি কনফিডেন্টলি বলতে পারেন, এরকম মেন্টালিটি নিয়ে আপনাকে কিন্তু কন্টিনিউ করতে হবে। ঠিক আছে? সো এখন যদি আমি বলি যে ইনশাআল্লাহ। এক্সট্রুড বস বেস কী কাজ করে, এগুলো আপনি বুঝবেন না। জাস্ট আজকে ইন্টারফেস নিয়ে আলোচনা হচ্ছে। ইন্টারফেসে জেনে রাখেন এখানে টুলস থাকে। এই টুলসগুলো অ্যাপ্লাই করলে 3D হয়। মূলত এই টুলসগুলো যখন অ্যাপ্লাই করি তখন 3D হয়। আর এইগুলোকে বলা হয় ট্যাব। ফিচার্স ট্যাব, স্কেচ ট্যাব, শিট মেটাল ট্যাব, ওয়েলম্যান ট্যাব। ঠিক আছে? এগুলোকে আমরা ট্যাব বলে থাকি। আচ্ছা, এইখানে যেটা মূলত আছে সেটা হচ্ছে স্কেচ। আপনি যদি কোনো একটা 3D মডেল তৈরি করতে চান, সেই ক্ষেত্রে আগে একটা 2D স্কেচ করতে হয়। 2D স্কেচ থেকে তারপর সেটা 3D স্কেচ হয়, মানে 3D মডেল হয়। বিষয়টা কীরকম? মনে করেন আমাদের যে A4 সাইজের পেপার আছে, A4 সাইজের পেপার আপনার কাছে 500 পিস আছে। 500 পিস পেপার যদি একটার উপর একটা রাখেন, তখন দেখেন সেই জিনিসটা দেখতে 3D হচ্ছে। ঠিক আছে? সেম ওয়েতে আপনি যদি, সেম ওয়েতে না সরি, ওইখানে যদি আপনার শুধুমাত্র একটা পেপার থাকতো, তাহলে সেটা কিন্তু 3D দেখা যেত না। সেটা 2টা দিক ছিল। এক ডান দিকে দৈর্ঘ্য আর একটা হচ্ছে প্রস্থ, উচ্চতা ছিল না। সো অনেকগুলো যখন একটার পর একটা একটা দিতে দিতে আসছেন, তখন সেটা 3D হয়েছে। সেমভাবে আমাদের ড্রয়িং করতে হয় প্রথমে, যেগুলোকে আমরা বলি স্কেচ। সলিডওয়ার্কসের ভাষায় আমরা এগুলোকে বলবো স্কেচ। ড্রয়িং আর স্কেচ দুটার মধ্যে কিছুটা ডিফারেন্ট আছে, হয়তো বা এখন বুঝবেন না। ঠিক আছে? ড্রয়িং আর স্কেচের মধ্যে কিছুটা ডিফারেন্ট আছে। আমরা পার্ট ডিজাইন করার সময় এই টুলসগুলো স্কেচ করার সময় বলবো কি, যে এগুলো স্কেচ টুলস। ড্রয়িং টুলসও বলতে পারেন। ঠিক আছে? তবে মূলত এগুলোকে আমরা বলবো স্কেচ টুল। তো স্কেচ করার জন্য আপনাকে প্রথম যে স্টেপটা ফলো করতে হবে সেটা হচ্ছে কোনো একটা জায়গায় আপনি ড্র করবেন সেটা সিলেক্ট করতে হবে। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনার চারপাশে দেওয়াল আছে, চারপাশে দেওয়াল আছে, আপনি একটা রুমের মাঝখানে আছেন। রুমের মাঝে যেখানে ফাঁকা স্থান, যেখানে আসলে কোনো ওয়াল নাই, সেখানে যদি আপনার নামটা লিখতে বলা হয়, এটা কি পসিবল? চিন্তা করে দেখেন তো। কলম দিয়ে দেওয়া হয়েছে আপনি লেখার জন্য, কিন্তু রুমের ফাঁকা স্পেসে কি আপনার নাম লিখতে পারবেন? সম্ভব না। সেম ওয়েতে আমরা কোনো একটা ডিজাইন স্টার্ট করতে পারবো না ফাঁকা স্পেসে। সো আমাদেরকে কোনো একটা রেফারেন্সের সাপেক্ষে ডিজাইন স্টার্ট করতে হবে। হয় টপ প্লেন থেকে ড্রয়িং শুরু করেন, অথবা ফ্রন্ট প্লেন থেকে ড্রয়িং শুরু করেন, অথবা রাইট সাইড থেকে ড্রয়িং শুরু করেন। শুরু করার পর সেটার উপরে ফিচার্স টুলস অ্যাপ্লাই করতে হয়, দেন সেটা থেকে 3D মডেল আপডেট হয়। সো আমি একটু পরে দেখাবো কিভাবে আসলে 2D থেকে 3D হয়। ঠিক আছে? বেসিক কনসেপ্টটা আজকে দেখা দিব। এইখানে যেটা দেখতে পাচ্ছেন, এইখানে কি কি আছে? প্লেন আছে, ভার্টেক্স, ফিচার,
অ্যাক্সিস, ফেস, এজ, এই শব্দগুলোর মধ্যে হয়তোবা এই শব্দটা কারো কাছে নতুন মনে হতে পারে, যে কিনা ডিজাইন নিয়ে আগে পরে কাজ করে নাই, হয়তোবা তার কাছে মনে হতে পারে। এমন আর কোনো শব্দ আছে কি যে আপনি বুঝতেছেন না? এখানে কয়টা শব্দ আছে? প্লেন, ভার্টেক্স, ফিচার্স, অ্যাক্সিস, ফেস, এজ। কেউ আছেন যে আচ্ছা, ভার্টেক্সটা কি স্যার? ভার্টেক্স? ভার্টেক্স হচ্ছে একটা বিন্দু, মানে তিনটা লাইন তিন দিক থেকে এসে একটা জায়গায় সংযুক্ত হয়েছে, এটাকে আমরা ভার্টেক্স বলবো। ম্যাক্সিমামই তিনটা বিন্দুই এখানে মানে সংযুক্ত হয়, যেটাকে বাংলায় বলি শীর্ষবিন্দু। ঠিক আছে? আহ, জি। সংযোগ বিন্দু এক কথায় দুইটা বিন্দু, দুইটা লাইন আসলে যুক্ত হয় খুব কম। থ্রিডির ক্ষেত্রে, থ্রিডিতে মিনিমাম তিনটা দিক থেকে লাইন আসে, লাইন এসে একটা পয়েন্টে যুক্ত হয়, সেটাকে আমরা ভার্টেক্স বলবো। যেমন আপনি চাইলে এখানে ভার্টেক্স খুঁজে পাবেন না, এই জায়গা ভার্টেক্স খুঁজে পাবেন না, কারণ এখানে মূলত একটাই লাইন। আবার এই জায়গাটা যে বিন্দুটা দেখতেছেন, ওই বিন্দুটা দেখেন তিন দিক থেকে আসছে, এসে একটা জায়গা মিলিত হয়েছে, এটাকে আমরা ভার্টেক্স বলবো। এখানে দেখতে পাচ্ছেন ফিচার্স। ফিচার কি? ফিচার হচ্ছে আমরা নতুন কোনো কিছু যদি আমরা একটু অ্যাডভান্স ওয়েতে অ্যাপ্লাই করি, সেটা টুলস আকারে, ওটাই মনে করবেন ফিচার্স। এটা হয়তো বা এখনও ক্লিয়ার না, কাজ করার সময় আরও ক্লিয়ার হবেন। এমনিতে শব্দগুলোর সাথে একটু পরিচিত হন। প্লেন, ভার্টেক্স, ফিচার, অ্যাক্সিস, অ্যাক্সিস মানে যে এইটা, এবং ফেস, এস। কারো কোনো কনফিউশন আছে এই শব্দগুলোর সাথে? না স্যার। ওকে। এরপর আছে কি হেডস আপ ভিউ টুলবার। হেডস আপ ভিউ টুলবারের মধ্যে এগুলো থাকে। আমি আপনাদেরকে কি এই স্লাইডটা দিয়ে দিছি? পাইছেন আপনারা সবাই? এই স্লাইডটা দেওয়া হয়েছে, এমন কেউ আছেন যে পাননি গ্রুপে? আমি পাই নাই। আচ্ছা, আমি দেখি 12 ব্যাচে কবে দিছি, আমি এটাকে আরেকবার ফরওয়ার্ড করে দেই। আপনারা পরে ডাউনলোড করে নিন। আপাতত ক্লাস কন্টিনিউ করি আমরা। আমরা এখন যে বিষয় নিয়ে আলোচনা করতেছি সেটা সফটওয়্যারে মূলত এই জায়গাটা থাকে, এই যে এই অংশগুলো, এটাকে বলা হয় হেডস আপ ভিউ টুলবার। মানে কোনো কিছুকে পারফেক্ট ওয়েতে ভিউ করার জন্য আমরা এই টুলসগুলোকে ইউজ করে থাকি। তো আপনি যখন কার্সারটা কাছে নিবেন তখন দেখবেন সেটা সম্পর্কে ডিটেলস লেখা উঠতেছে ছোট করে, যে এটা হচ্ছে জুম করার কাজে ইউজ করা হয়, এটা জুম এরিয়ার কাজে ইউজ করা হয়, এটা মূলত প্রজেক্টেড ভিউ করার জন্য ইউজ করা হয়। এখানে সেকশনাল ভিউ, তারপরে আছে ভিউ ওরিয়েন্টেশন, এখানে শ্যাডেড। এগুলো আসলে খালি মুখে বললেই হবে না, আমি একটা ডিজাইন করি, তারপর এগুলো ডিসক্রাইব করলে বুঝবেন। তো আমি মনে করেন একটা বক্স আঁকবো আজকে। একটা বক্স আঁকার জন্য প্রথমে আমাকে কি করতে হবে? একটা প্লেনে ড্রয়িং করতে হবে রেক্ট্যাঙ্গল। আমি এই প্লেনে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাকে স্কেচ 1 করতে হয়। তাহলে একটা আছে সিলেক্ট করা, 2 নম্বর স্টেপ হচ্ছে স্কেচ 1 করা। স্টেপগুলো একটু মনে রেখেন, প্রথম দিক তো একটু আনইজি লাগবে, পরে ঠিক হয়ে যাবে, কারণ এগুলো প্রতিদিন করতে করতে আপনার মুখস্থ হয়ে যাবে যে কী করতে হয়। প্রথমে হচ্ছে কোনো একটা প্লেনকে সিলেক্ট করে স্কেচ 1 করতে হয়। দুইটা স্টেপ ক্লিয়ার। এইবার আসেন এখানে যে টুলস আছে, কিভাবে টুলসগুলো ইউজ করতে হয় সেগুলো আমরা পরের দিন শিখবো, আজকে না। আজকে জাস্ট একটা রেক্ট্যাঙ্গল নিচ্ছি, নিয়ে এইখানে মূলত একটা রেক্ট্যাঙ্গল ড্র করলাম। এই রেক্ট্যাঙ্গলটাকে আপনার যদি মানে মাপ দিতে হয় যে এটার দৈর্ঘ্য হবে 100, প্রস্থ হবে 80 বা 40, সেই ক্ষেত্রে এইখানে একটা টুলস আছে যেটাকে বলা হয় ডাইমেনশন টুলস। সো এটার নাম হচ্ছে স্মার্ট ডাইমেনশন। স্মার্ট ডাইমেনশন কেন, এই প্রশ্নটা এখন না, পরে। এটা হচ্ছে ডাইমেনশন দেওয়ার জন্য ইউজ করা হয়।
তো এটা নিয়ম হচ্ছে যদি সোজা লাইন থাকে জাস্ট লাইনে একটা ক্লিক করে উপর দিকে চলে যান, যে জায়গায় ডাইমেনশনটা রাখবেন সেখানে একটা ক্লিক করেন, তারপর আপনি আপনার ভ্যালুটা বসায় দেন। 100 বলছিলেন, 100 বসায় দিলেন, সরি 10 বসানো হয়ে গেছে, 100। এবার আপনার এই লাইনটা দরকার, এই লাইনের উপর একটা ক্লিক করে আপনি বা জাস্ট বাম দিকে ড্র্যাগ করে একটা ক্লিক করবেন, তাহলে এটা ডাইমেনশন চলে আসবে। আর যদি চান যে এমন একটা জায়গা যে জায়গাটা এরকম সোজা লাইন নাই, আপনার ওভারঅল এই দূরত্বটা দরকার, তখন এই বিন্দুতে ক্লিক করে বাম দিকে সরে যান, একটা ক্লিক করেন অ্যান্ড ভ্যালুটা বসায় দেন। কত বসাবেন? মনে করলেন 40। তাহলে এটার দৈর্ঘ্য কতটুকু, প্রস্থ কতটুকু, এটা বের হয়ে গেল। এটা বের করার জন্য আরেকটা ওয়ে আছে যে আপনি জানেন এই দুটা লাইন আসলে সমান্তরাল আছে, এরকম ক্ষেত্রে আমরা দুটা লাইনকে যদি ক্লিক করি তাহলেও এই ডাইমেনশন জিনিসটা আসে। এবং ডাইমেনশনের ভ্যালু কত হবে, 50 হলে 50 বসাবেন, 40 হলে 40 বসাবেন। এভাবে আপনার একটা ড্রয়িং কমপ্লিট করবেন। ড্রয়িং কমপ্লিট করার জন্য এখানে বেশ কিছু টুলস আছে, এগুলো আমরা আস্তে আস্তে শিখব। এবং ডাইমেনশন দেওয়ার প্রসেসগুলো কাজ করতে করতে শিখব। এখানে অনেক প্রকার ডাইমেনশন আছে, সব ডাইমেনশন আমাদের এইখান থেকে শেখার প্রয়োজন নাই। আমরা কিছু শিখব ড্রয়িং করার সময়। আমি বলছি স্কেচ আর ড্রয়িং এক জিনিস না। যখন আমরা ড্রয়িংয়ের কাজ করব তখন এইগুলো সবগুলোই কাজে লাগবে, বাট স্কেচ করার জন্য সবগুলো কাজে লাগে না, একটা থাকলেই এনাফ। এই জন্য এটাকে বলা হয় স্মার্ট ডাইমেনশন। মানে আপনি এটা দিয়ে ভার্টিক্যাল ডাইমেনশন নিতে পারবেন, হরাইজন্টাল ডাইমেনশন নিতে পারবেন, বেস এগুলো নিতে পারবেন না, এগুলো প্রয়োজনও নাই আমাদের এইখানে। ওকে, এখন দেখেন আমি একটা ডাইমেনশন ডিলিট করে দেই, তাহলে দেখেন একটা লাইন ব্ল্যাক থেকে ব্লু হয়ে গেছে এবং এটাকে উপর দিকে ড্র্যাগ করলে বড় হচ্ছে, নিচের দিকে ড্র্যাগ করলে ছোট হচ্ছে। সো আমি যখন এটাকে একটা ডাইমেনশন দিয়ে দেব তখন কিন্তু এটা ব্ল্যাক হয়ে যাবে, মানে এটা ফিক্সড হয়ে যাবে, নির্দিষ্ট হয়ে যাবে, এটা আর চেঞ্জ হবে না। আমি এখন এটা ডাইমেনশন দিচ্ছি 50, তাহলে হয়ে গেল। এরপর আপনি স্কেচ থেকে চলে যাবেন ফিচার্সে যাওয়ার পর আপনি একটা টুলস ইউজ করেন আপাতত আজকের জন্য, এক্সট্রুড বস বেস দিলেই সফটওয়্যার তার মতো করে একটা নির্দিষ্ট হাইট ডেভেলপ করে। বাট আপনার তো আসলে এই হাইটটা এনাফ না, আপনার যদি চেঞ্জ করতে হয় এখান থেকে চেঞ্জ করবেন। কত চেঞ্জ করবেন? ধরে নিলাম 30 পরিমাণ চেঞ্জ করলেন, করার পর ওকে দিলেন। তাহলে এইভাবে মূলত একটা 3D মডেল তৈরি হয়। তো যে কোনো ডিজাইন শুরু করার আগে আমাদেরকে একটু খেয়াল করতে হবে ডিজাইনটার ইউনিটটা কিসে আছে। সাধারণত মেকানিক্যাল ডিজাইন প্র্যাকটিসের জন্য MMGS ইউনিট ইউজ করা হয়, মিলিমিটার ইউনিট। সো ওই জিনিসটা আপনি এই ডাইন সাইডে পাবেন, এইখানে যায় দেখবেন কয়েকটা ইউনিট দেওয়ার অপশন আছে, আপনার যেটা প্রয়োজন সেটা অন করবেন। এটা হচ্ছে প্রথম দেখে নেওয়াটা বেস্ট। আপনি যখন ডিজাইন শুরু করতেছেন তখন সবার প্রথম এই জিনিসটা দেখে নেওয়াটা বেস্ট, যে মিলিমিটারেই আছে কিনা, বা আপনি সারাক্ষণ ধরে ইঞ্চিতে কাজ করবেন, সো ইউনিটটা ইঞ্চিতে আছে কিনা এটা একটু দেখে নেবেন। এটা না দেখলে যে বিপদে পড়বেন সেটা আপাতত না, ওটা পরে আলোচনা করি। আমি যেটা বললাম, ডিজাইন আমরা শুরু করার সময় আগে ইউনিটটা দেখব, তারপরের কাজ কি, কোনো একটা প্লেনকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর স্কেচ 1 করতে হবে। স্কেচ 1 করার পর ড্রয়িং টুল থাকে, এই ড্রয়িং টুল ইউজ করে ড্র করতে হয়। ড্র করার পর সেটাকে মাপ দিতে হয় যে কি সাইজে আপনি ডিজাইনটা করতেছেন। সেটার পরে ফিচার্সে যে এখান থেকে ফিচার্সগুলো ইউজ করতে হয়। স্টেপগুলো আপনাদের মধ্যে থেকে আমি একটু চাই ফিডব্যাক। আমি আরেকবার বলি, প্রথমত আমরা নতুন ডিজাইন শুরু করার ক্ষেত্রে ইউনিটটা চেক করব। ইউনিট চেক করার পর প্লেনে সিলেক্ট করে স্কেচ 1 করব। স্কেচ 1 হয়ে গেলে ড্রয়িং টুল থেকে ড্রয়িং করব এবং স্মার্ট ডাইমেনশন দিয়ে
আমরা সেটার মেজারমেন্ট করব। মেজারমেন্ট শেষে ফিচার্সে যে কোনো টুলস ইউজ করব, মানে যে টুলস আমার প্রয়োজন, তাহলে দেখবো আমাদের 3D মডেল হয়ে গেছে। একজন কি বলতে পারবেন এই স্টেপগুলা? দেখি হ্যান্ড রেজ করেন কে বলতে চাচ্ছেন, কারণ হয়তো বা 3-4 জন বলতে পারেন আশা করি। পারবো স্যার। হ্যাঁ, ওকে, তাহলে দীপঙ্কর সাহেব আপনি একটু বলেন তো দেখি। স্যার প্রথমে আগে ইউনিটটা দেখে নিব স্যার। ওকে, ইউনিট দেখার পরে চলে যাব। কোথায় যাব? যাওয়ার পরে ইউনিট দেখার পর ইউনিট দেখার পর আমাদের যে প্লেন থাকবে, মানে টপ কিংবা রাইট কিংবা ফ্রন্ট, যেটা করবো আর কি, ড্রয়িংটা আঁকাবো, সেখানে যাব। হ্যাঁ, তারপরে হ্যান্ড করে নিব আর কি, স্কেচ করে নিব। হুম, নিয়ে তারপরে এটা মেজারমেন্ট দিব স্যার। ভেরি গুড। মেজারমেন্ট, তারপরে ফিচার থেকে যে টুলসটা আমার লাগবে সেটা দিয়ে আমরা 3 ডাইমেনশন করে দেবো। ওকে, সুন্দর হয়েছে। ওকে, আমার মনে হয় বাকিদের প্রয়োজন নাই, কারণ বাকিরা সবাই এই এক কথাই শুনতেছেন এবং আশা করি আপনারা পারবেন। ঠিক আছে, এটা নিয়ে আমরা আর সময় নষ্ট না করি। এই ছিল হলো বেসিক কনসেপ্ট। এবার আসেন, আপনাদের একটা কাজ থাকবে বাসায় যাদের সফটওয়্যার আছে, যে কোনো একটা 3D মডেল তৈরি করে দেখাবেন। আমি একটা বক্স দিছি, আপনি বক্সও তৈরি করতে পারেন অথবা অন্য কোনো শেপ তৈরি করতে পারেন। যারা সফটওয়্যার আগে থেকে ইউজ করে তারা তো অ্যাডভান্স লেভেলে কিছু প্রো লেভেলের ডিজাইন দিয়ে দিবে, আমি এটা আশা করতেছি না। আপনারা জাস্ট একটা ডিজাইন করতে পারেন, এরকম একটা কিছু আমাকে দেখাবেন। এবং এই 3Dটা হয়ে যাওয়ার পর এবার আপনি একটা জিনিস চেক করে দেখেন যে আমি এটাকে রোটেট করতেছি, আপনি রোটেট করতে পারতেছেন না। এটার কারণ হচ্ছে স্ক্রল বাটন চেপে ধরে মাউস মুভ করাইলে এটা রোটেট হয়। স্ক্রল বাটন চেপে ধরে মাউস যদি মুভ করাই তাহলে এটা রোটেট হয়। স্ক্রল বাটন চেপে ধরে, কন্ট্রোল বাটন চেপে ধরে যদি আমরা মাউস মুভ করাই তাহলে সেটা কি হয়? প্যান হয়। প্যান জিনিসটা কি? যে ও রোটেট হবে না, জাস্ট সে শিফট হবে, ডান থেকে বামে সরে যাবে বা উপর থেকে নিচে সরে যাবে, মানে সেটা সরে যাবে কিন্তু তার অ্যাঙ্গেল চেঞ্জ হবে না, সে রোটেট করবে না। আমি আবারও বলতেছি, কন্ট্রোল স্ক্রল বাটন দুটাকে চেপে ধরে মাউস মুভ করাইতে হবে, এটা হচ্ছে কি প্যান করার কাজে। আর যদি আপনি মনে করেন জিনিসটা জায়গার উপর ঘোরাবেন, তখন আপনি স্ক্রল বাটন চেপে ধরে মাউসটাকে জাস্ট মুভ করাবেন। ওকে, এবার দেখেন আমি সেটাকে জুম আউট করতেছি আবার জুম ইন করতেছি। তো জুম আউট জুম ইন করার সময় বিগিনারদের জন্য হিউজ একটা চ্যালেঞ্জ থাকে। সেটা হচ্ছে কি, জুম করার সময় মনে রাখবেন অবজেক্টের যেই জায়গা জুম করতে চান সেই জায়গায় আগে মাউসটা নেন, তারপর আপনি স্ক্রল বাটন টানতে থাকেন। স্ক্রল বাটন টানতে থাকেন, মাউসের কার্সারটা কিন্তু ওর কাছেই রাখবেন, সরাবেন না, বেশি সরানো যাবে না, সরাইলে কিন্তু এটা হারায় যাবে। আবার এখানে রাখছেন, এখান থেকে জুম আউট করার দরকার, এটাকে আপনি এই যে জুম আউট করেন, মাউসের কার্সারটা ওই পয়েন্টের কাছে রাখার চেষ্টা করবেন। দেখা গেছে আমরা করি কি, এই যে মাউসের কার্সারটা বাইরে রেখে তারপরে জুম আউট করি, ভালো কথা, সুন্দরভাবে জুম আউট হচ্ছে, কিন্তু এইবার যদি আপনি মাউস না নড়ান, ওই জায়গায় যদি জুম ইন করেন, দেখেন ওই জিনিসটা কোন দিক, ডান দিকে চলে যাচ্ছে, মানে আপনি কিছুক্ষণ পরে হারায় ফেলবেন, ওটাকে আর খুঁজে পাবেন না। তো এমনও হইতে পারে কিছু কিছু সময় যে সেই জিনিসটা এমন হয়ে গেছে যে এখন জুম করবেন না জুম আউট করবেন, আপনি তো তারা দেখতেই পাচ্ছেন না, কি করবেন, মাথায় কাজ করে না। সেই সময় আপনি এই জায়গাটাতে যেতে পারেন, এটাকে বলা হয় জুম ফিট, যেটাকে মনে হয় কন্ট্রোল এফ বাটন চাপলে, না সরি, শুধু এফ বাটন চাপলেই চলে আসবে, এফ বাটন প্রেস করলে চলে আসবে, অথবা এখানে ক্লিক করলেও চলে আসবে। তো এই জিনিসগুলো আসলে আমাদের ভিউ করার জন্য খুব হেল্প করে, এই জন্য ভিউ হেডস আপ ভিউ টুলবার নামে পরিচিত এই টুলসগুলা। এখন যদি আপনার জুম করা লাগে, আপনি যতটুকু অংশ জুম করবেন সেই জায়গাটা এইভাবে একটা এরিয়া সিলেক্ট করে দেন, দেখেন সুন্দরভাবে জুম হয়ে যাচ্ছে। আবার দেখেন আপনার এই পোর্শনটা দরকার, এই পোর্শনটা সুন্দরভাবে জুম হয়ে যাচ্ছে, এই বিন্দুটা দরকার, দেখেন কত সুন্দরভাবে জুম হচ্ছে। ঠিক আছে, তো এমন হবে কিছু কিছু সময় স্ক্রল বাটন চাপতে চাপতে, মানে ধাক্কাইতে বা টানতে টানতে অনেক সময় লেগে যাবে। তো সূক্ষ্ম একটা জায়গায় যদি আমাদের জুম করার কাজে লাগে, তখন এখান থেকে নেওয়াটা বেস্ট আমি মনে করি। আর প্রফেশনাল হয়ে গেলে তখন আর আসলে এখানে যাতে মন চায় না, ওই মাউস ওইখানে নিয়ে টানতে মন চায় খালি।
তো এখন আশা করি এতটুকু বুঝছেন, জুম ইন বা জুম আউট করার সময় আমরা স্ক্রল বাটন ইউজ করব, মানে চাকাটা ঘোরাবো, কিন্তু মনে রাখবো আমার কার্সার কোথায় আছে এটা যেন স্মরণ থাকে। কার্সার এখানে আছে, এখন যদি জুম ইন করেন জিনিসটা কিন্তু হারায় যাবে। ওকে, যেখানে দরকার সেইখানেই আপনি কার্সার রেখে মানে মাউস টানবেন। এবার আসেন অর্থোগ্রাফিক ভিউ। অর্থোগ্রাফিক ভিউ জিনিসটা অর্থোগ্রাফিক ভিউ হচ্ছে আপনি লাস্ট যে জায়গায় আপনি ছিলেন ওইটার একটা মানে আইসোমেট্রিক অবস্থা বোঝায়। যেমন দেখেন আমার লাস্ট স্টেজ এখানে ছিল, আমি হারাই যাচ্ছি, তারপরেও এই যে স্টেজটা আছে এই স্টেজটা কিন্তু আমার দিকে সুন্দরভাবে মানে প্রেজেন্ট হচ্ছে। আমি এইভাবে সোজা করছিলাম, তারপরেও দেখেন সে এমন একটা ভিউতে আছে যে ভিউতে আমি সুন্দরভাবে সে মানে তার 3টা ফেসই দেখতে পাই। এটা ডিজাইন করার সময় কাজে লাগে। সো ইউজ করতে পারেন। হঠাৎ করে আপনি একটা কাজ করতেছেন, সেই সময় তার স্টেপগুলোকে আপনি রেকর্ড করে দেখতেছেন। এরপর আসেন সেকশন ভিউ। সেকশন ভিউ জিনিসটা হচ্ছে কি, এটা যখন অন করবেন তখন যেই প্লেন থেকে সেকশন করতে চান সেই প্লেনে ক্লিক করেন। ক্লিক করে যদি ভিতরের দিকে ঢুকতে মন চায়, ভিতরের দিকে আপনি দেখতে চাচ্ছেন, এইভাবে মাউসটা মুভ করে দিয়ে ওকে করে দেন। আপনারটাতে কিন্তু এরকম লাল আসবে না, আপনারটাতে যাই আসুক না কেন রেড আসবে না। সো এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই যে স্যারেরটাতে আছে আমারটাতে নাই এরকম কেন, এরকম টেনশন করার দরকার নাই। আমাদের মূল দরকার কি, সেকশন করা। তো আমরা এইখানে ক্লিক করে যদি আমরা সেকশন দেখতে পারি সেটাই আমাদের ভালো। ঠিক আছে, কালার কিভাবে করতে হয় এখান থেকে কালার করা যায়, এখন আপনাদের এটা দরকার নাই। অনেক সময় ভাবতে পারেন যে তার ইন্টারফেসের সাথে আমার ইন্টারফেস মিলতেছে না, তার মানে কোনো একটা ঝামেলা হচ্ছে মনে হয়, আমার যোগাযোগ করতে হবে, এরকম ফিল হতে পারে। তো এখন এই মুহূর্তে আপনার এটাকে চেঞ্জ করার প্রয়োজন নাই। আমরা আসলে ফ্রিল্যান্সিং কাজ করি, বিভিন্ন প্রজেক্টে কাজে নিয়োজিত থাকি। আমাদের প্রফেশনাল কাজ করার জন্য কিছু কাস্টমাইজেশন প্রয়োজন, তো আমরা আমাদের সুবিধার্থে এগুলো করে থাকি। বাট আপনি অ্যাজ এ বিগিনার আপনার এগুলো প্রয়োজন নেই আপাতত। আপাতত যেটা শিখা দরকার সেগুলো আমি বলে দিচ্ছি, যে সেকশন করা লাগতে পারে। সেকশন যদি করার প্রয়োজন হয় তখন আপনি এখান থেকে সেকশন করবেন। সেকশন যেই পয়েন্টে করার দরকার সেই পর্যন্ত যাওয়ার পর এখানে ওকে কনফার্ম করেন, দেখেন সেটা সেকশন দেখতে পাচ্ছেন। সেকশন গেল। এবার আসেন আপনার ভিউ ওরিয়েন্টেশন। এইখানে যদি আপনি এই জায়গাটাতে ক্লিক করেন তাহলে 6 প্রকার ভিউ আছে। টপ ভিউ, ফ্রন্ট ভিউ, সাইড ভিউ, ব্যাক ভিউ, বটম ভিউ, এই 6 প্রকার ভিউ আছে। তারপরে আছে আপনার কিছু 3 ডাইমেনশনাল ভিউ, যেগুলোর মধ্যে আইসোমেট্রিক, ডাইমেট্রিক, ট্রাইমেট্রিক এই ধরনের ভিউ আপনি দেখতে পারবেন। এবং এইখানে আছে একটা পেজের মধ্যে কয়টা ভিউ দেখতে চান সেটাও দেখা যেতে পারে। যেমন সিঙ্গেল ভিউ, ডাবল ভিউ, ট্রিপল, এই যে আছে 4টা ভিউ, কোয়াড্রেন্ট ভিউ। তো আমি প্রথমে একটা দেখি যে টপ ভিউ। টপ ভিউতে যখন ক্লিক করবেন তখন জিনিসটা আপনার কাছে এমনভাবে চলে আসবে, মনে হবে যে আপনার ক্যামেরাটা এই বস্তুর উপরে আছে, এই অবস্থাতে এই বস্তুটাকে ছবি তোলা হচ্ছে। তাহলে তার আমরা এই ওয়াল এগুলো দেখতে পাবো না, তাই না? যখন আমরা টপ ভিউ থেকে দেখব তখন এই জিনিসটা আমরা দেখতে পাবো না। আবার এখানে যান, এখানে দেখেন ক্লিক করলে ফ্রন্ট ভিউ আসতেছে। এখানে যান, রাইট সাইড চাইলে রাইট সাইড ভিউ আসবে। এখানে যান, যদি আপনার মনে হয় যে এর মধ্যে আইসোমেট্রিক দরকার, আইসোমেট্রিকে তাহলে আপনার 3 ডাইমেনশনাল ভিউ দেখাবে। আইসোমেট্রিক আর ডাইমেট্রিকের মধ্যে একটু চেঞ্জ আছে, ট্রাইমেট্রিকের মধ্যে আরেকটু চেঞ্জ আছে। ওকে, সো এগুলো কাজ করতে করতে শিখবেন কোনটা কোন সময় কি প্রয়োজন। এখন আপাতত জাস্ট চিনে রাখেন কোথায় কি আছে। এরপর আছে কি সিঙ্গেল ভিউ, ডাবল ভিউ। আমি যদি 4টা ভিউ দেই একবারে আপনারা বুঝে যাবেন। এখানে লেখা আছে দেখেন ফ্রন্ট ভিউ, মানে ফ্রন্ট থেকে বাস্তবে বস্তুটাকে কেমন দেখা যাচ্ছে, টপ থেকে কেমন দেখা যাচ্ছে, আর লেফট থেকে কেমন দেখা যাচ্ছে, ঠিক আছে, আর ট্রাইমেট্রিক ভিউতে কেমন দেখা যাচ্ছে। তো আমাদের যদি হঠাৎ করে মনে হয় যে আমার এখন এখান থেকে বের হতে হবে, তখন আপনি
খুঁজে নেবেন যে কোন জায়গায় এই ভিউ হেডস আপ টুলবার আছে। এখানে ক্লিক করলে এখানে দেখা যায়, এখানে ক্লিক করলে এই উপরে দেখা যায়। তো ভিউ হেডস আপ ভিউ টুলবার খুঁজে পেয়ে গেলে দেখবেন এইখানে আবার আপনি সেই সিঙ্গেল ভিউতে চলে আসতে পারতেছেন। বিগিনার পর্যায়ে এরকম যদি কখনো হয়ে যায় তখন সেখান থেকে ব্যাক করব কিভাবে মাথায় কাজ করে না, একটু প্রেশার কাজ করে যে কি হবে না হবে, একা একা কাজ করতেছি, কেউ তোমাকে দেখায় দেওয়ার মতো নাই। এরকম কোনো সময় টেনশন করবেন না। আপনি যখনই অসুবিধা ফিল করবেন আমাদেরকে জানাবেন, আমরা আপনাকে হেল্প করবো ইনশাল্লাহ। আমাকে ইনফর্ম করলে হয়তো বা ইনস্ট্যান্ট রিপ্লাই পাবেন না, বাট আমাদের অ্যাসিস্ট্যান্ট যিনি আছে তাকে সকাল 10টা থেকে বিকাল 8 মানে রাত 8টা এর মধ্যে মেসেজ দিলে উনি যত দ্রুত সম্ভব আপনাকে রেসপন্স করবে। ওকে, এবার আসেন এখানে আছে কালার সিস্টেম। মানে আপনি একটা মডেলটাকে শ্যাডেড আকারে দেখবেন নাকি এরকম দেখবেন। মানে এখানে দেখেন কোনো এজগুলোকে বোঝা যাচ্ছে না, এই যে কর্নার এজগুলো আছে এগুলোকে মূলত এজ বলে, এই এজগুলোকে ক্লিয়ার বোঝা যাচ্ছে না। এখানে দেখেন সুন্দরভাবে দেখা যাচ্ছে, তো এটাকে বলা হয় শ্যাডেড। এই যে দেখেন শ্যাডেড উইথ এজ, আর এটা হচ্ছে শ্যাডেড শুধু শ্যাডেড, এখানে কোনো এজ নাই। তারপরে যেটা হচ্ছে হিডেন লাইন রিমুভ, মানে আপনি জাস্ট মডেলটাকে দেখবেন কিন্তু বাস্তবে এইখানেও তো একটা এজ ছিল, এইখানে তো একটা এজ ছিল, সেই এজগুলোকে দেখাবে না, রিমুভ দেখাবে। আর যদি আপনি হিডেন এজ দেখতে চান তাহলে দেখেন এই যে হিডেন এজটা একটু ডট ডট লাইন আকারে দেখাই দিচ্ছে। তারপর এইটা ওয়্যার ফ্রেমের মতো যে সব কিছুকেই দেখতে পারবেন। এটা এমন যে মনে হবে একটা গ্লাসের মতো কোনো ম্যাটেরিয়াল, যেটার এই পাশ থেকে ওই পাশ সব কিছু দেখা যাচ্ছে, ওই পাশের এজগুলো ক্লিয়ারলি দেখা যাচ্ছে। হিডেন এজের মধ্যে একটু ডট ডট দেখাবে আর এটা একদম একটা ক্লিয়ার লাইন দেখাবে। সো ডিজাইন করার সময় আমাদের বিভিন্ন সময় বিভিন্ন সিচুয়েশন আসে, ওই সময় আমরা একটা ইউজ করে থাকি, বাট বাস্তবে নর্মালি 3D মডেল এইভাবে প্রেজেন্ট করা হয় শ্যাডেড মোড অন রেখে। এরপর এখানে বেশ কিছু আছে, এগুলোকে হাইড করা যায়, অন করা যায়, এগুলো আপাতত আজকে দরকার নাই। এখান থেকে মূলত কী করি আমরা, কালার দিয়ে থাকি। আপনি যদি একটা জায়গায় কালার দিতে চান কালার দিতে পারবেন। আবার আপনার যদি মনে হয় যে এই জায়গাটাতে কালার দিতে হবে তাহলে এইখানে কষ্ট করে যাবেন না, যেই প্লেনে দরকার ক্লিক করেন, এখান থেকে দেখেন ফেস আছে, ফেসের মধ্যে আপনার মনে করেন রেড মার্কিং করতে মন চাচ্ছে, ওকে রেড মার্কিং করে দেন, হয়ে গেল রেড মার্কিং। তো এইখান থেকে আমরা এইভাবে কালার করতে পারি। এগুলো যখন কাজ করব আরও ডিটেলস বুঝতে পারবো ইনশাল্লাহ। তারপর এইখানে আছে আপনার আরো কিছু ওরিয়েন্টেশন, যে অ্যাম্বিয়েন্ট থাকলে কেমন দেখাবে, পার্সপেক্টিভ ভিউ থাকলে কেমন দেখাবে। পার্সপেক্টিভ ভিউটা লুকসটা এরকম যে আর্কিটেকচারাল ডিজাইনের ক্ষেত্রে বিল্ডিং যারা ডিজাইন করে তাদের ডিজাইনটা দেখতে গেলে একদম এমন মনে হয় যে বাস্তবে আমি হেলিকপ্টারের উপরে আসি অথবা জমিতে আসি। জমিতে থাকলে বিল্ডিং এর দিকে তাকালে বিল্ডিংটা দেখতে যেরকম দেখা যায়, এটা কিছুটা ওইরকম একটা লুক চলে আসে। ঠিক আছে, এটা ডিজাইন করার ক্ষেত্রে আমি মনে করি এতটা জরুরি না। আমি এটা কাজ করার সময় অফ করে রাখার চেষ্টা করি। সরি, এই যে এটা নর্মালি যেভাবে থাকবে সেভাবে দেখতে ভালো লাগে। তো এই যে টুলসগুলো আছে এই টুলসগুলা কোনটা কি কাজ আপনি এই স্লাইড থেকে বুঝতে পারবেন। যে জুম করার জন্য এগুলো ইউজ করা হয়, সেকশনাল কাজ করার জন্য এগুলো ইউজ করা হয়, ওরিয়েন্টেশনের জন্য এটা ইউজ করা হয়, তারপরে ডিসপ্লে কালার কেমন থাকবে এটা ইউজ করা হয়, হাইড করা, অ্যাপিয়ারেন্স অ্যাড করা বা ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা দেখাইনি। আমরা চাইলে আমাদের এই যে পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে গ্রাফিক্সের ব্যাকগ্রাউন্ড, এইখান থেকে আমরা একটু চেঞ্জ করে নিতে পারি। যেমন প্লেন একটু হোয়াইট হয়ে গেছে, আবার আপনার মনে হচ্ছে যে এরকম একটা সফট কর্নার দরকার, মানে এমন একটা রুমের ভিতরে আছেন যেখানে ফটোগ্রাফি করতে ভালো মনে হবে, এই যে একটা এরিয়াতে চলে আসলাম। ঠিক আছে, তবে এইসব জায়গায় এসে স্ক্রিনশট নেওয়াটা আমার কাছে খারাপই লাগে মনে হয়। আমরা
কাজ করার সময় এইটাই বেশি ইউজ করব, প্লেন হোয়াইট, অথবা যার চোখে সমস্যা হয় তিনি এইটা ইউজ করতে পারেন, ডিফল্ট যেটা। এই টুলসগুলো মানে যখন যেটা বলতেছিলাম তখন কি আপনারা বুঝতেছিলেন কিনা, বা যদি না বুঝে থাকেন প্রশ্ন করতে পারেন। হয়তোবা যখন এই টুলসটার কথা বলতেছিলাম তখন আপনি বুঝতেছিলেন, এখন ভুলে গেছেন, কোনো সমস্যা নাই। আমরা কাজ শিখতে শিখতে কতবার ভুলবো তার কোনো হিসাব নাই। বাট এই কাজগুলো যেহেতু রেগুলারই করতে হবে, সো এগুলো দেখবেন আপনি 4-5টা ক্লাস পরে সব আয়ত্ত হয়ে গেছে। প্রথম দিনে একটু আনইজি লাগতে পারে যে আচ্ছা এখানে 10টা টপিকস বলছে, আমার মাথার মধ্যে তো আর থাকতেছে না, বা আমি এই জিনিসটা বুঝলাম না। এইটা যাতে না হয় এই কারণে আমরা রেকর্ডিং গুলো দিব। তারপরেও আপনারা আপনাদের দিক থেকে বলতে পারেন যে আপনার কোনো জিজ্ঞাসা আছে কিনা। দীপঙ্কর সাহেব, আপনি মনে হয় হ্যান্ড রেজ করে রেখেছেন। দীপঙ্কর, স্যার যে পর্যন্ত মানে দেখাইলেন এটুকু ইনশাল্লাহ বুঝতে পারছি। ওকে। স্যার স্যার প্রথম তো স্যার ভালোই বোঝা যাচ্ছে, তারপর একটু প্র্যাকটিস করলে এটা আশা করি হ্যাঁ পারা হ্যাঁ, যাবে স্যার। প্র্যাকটিস মাস্ট করতে হবে। তবে এই যে যে রেকর্ডিং এর বিষয়, এটা নিয়ে আমিও একটু দুশ্চিন্তায় থাকি যে কোন সময় নেটওয়ার্ক চলে যায়, বা সরি কোন সময় বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ চলে গেলে মানে পিসি যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আমার আর কোনো সুযোগ থাকে না সেভ করা, বা পিসি যদি হ্যাং হয়ে যায়, দেখা যাচ্ছে বিদ্যুৎ আছে বাট সফটওয়্যার হ্যাং হয়ে গেছে, সেক্ষেত্রেও ওই রেকর্ডিংটা দেওয়া সম্ভব হয়ে ওঠে না। আমরা চেষ্টা করব প্রত্যেকটা ক্লাসই রেকর্ড করা, বা প্রিভিয়াস ব্যাচে কিছু ভালো ভালো টপিকস আছে যেগুলো কিনা আলোচনা হয়েছে সেগুলো আপনাদেরকে সাপ্লাই দেওয়া, যাতে আপনারা আপনাদের মতো করে স্টাডি করতে পারেন। আপনাদের মূল মেইন যেটা দরকার সেটা হচ্ছে আমার ইনস্ট্রাকশন। আমি আসলে আপনাদের কোন পথে নিয়ে যাচ্ছি, কোন পথে কি দেখাচ্ছি, কোন পথে কি শিখাচ্ছি, এই জিনিসগুলো আপনাদের খুব ইম্পর্টেন্ট। আর প্র্যাকটিস আসলে অনেক সোর্স আছে। সো ওই যে ইনস্ট্রাকশনের সাথে যে সোর্সগুলো দেওয়া হবে ওগুলো যদি একটু মেনে চলতে পারেন, দেখবেন আপনিও একজন সফল হয়ে গেছেন, যেটা টার্গেট নিয়ে আসছেন তার থেকে আরো অনেক বেশি কিছু শিখতে পারছেন ইনশাল্লাহ। তাহলে আমি একটু সামারাইজ করি। আজকে আমাদের মূল বেশি কিছু আলোচনা হয়নি, খুবই কম। এখানে ইউনিট থাকে, সরি এইখানে কথা বলিনি, এখানে স্ট্যাটাস বার থাকে, স্ট্যাটাস বার। আপনি যে কাজ করতেছেন, কোথায় কি কাজ হচ্ছে, এগুলো এখানে দেখায়। এই জায়গাটার নাম মনে রাখবেন, স্ট্যাটাস বার। এইখানে যে অংশটা আছে, ভিউ হেডস আপ ভিউ টুলবার, মানে ভিউ করার জন্য যে টুলসগুলো লাগে সেগুলো এইখানে থাকে। এইখানে যে কাজগুলো সেটা হচ্ছে ফিচার্স ম্যানেজার, ডিজাইন ট্রি। দেখেন আমি একটা স্টেপ কাজ করছি, তো এখানে একটা স্টেপ দেখাচ্ছে। আমি যদি এইখানে আ এই যে একটা প্লেন, তো প্লেনের উপর কি সিলেক্ট করব। সিলেক্ট করার পর কি করব? সিলেক্ট করার পর স্কেচ অন করব। স্কেচ অন হইছে না না হইছে এখান থেকে দেখা যায়। ওকে? এবং যখন অন হয় তখন এই ট্যাবে চলে আসে, স্কেচ ট্যাবে চলে আসে। তো সেখানে কিছু টুলস থাকে, আমি এখানে একটা সার্কেল আঁকতেছি। সার্কেল আঁকার পর সেই সার্কেলটাকে আমি ফিচার সাপ্লাই করে এক্সট্রুড কাট করে দেব, মনে করেন কাট। কাট মানে কি? ম্যাটেরিয়াল রিমুভ করা। তো কাট কতটুকু হবে এইগুলো আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারি, ভ্যালু দিতে পারি। এবং যদি মনে হয় পুরোটা কাটতে হবে তাহলে আপনি দেন। আসলে ম্যাটেরিয়াল এর বেশি তো আর রিমুভ করা সম্ভব না, কারণ এইদিকে তো আর ম্যাটেরিয়াল নাই। আপনি ওকে কনফার্ম করেন, দেখেন এখানে একটা হোল ক্রিয়েট হয়ে গেছে। সো ফিচার্সের ক্লাস আমার মনে হয় জি স্যার। 5 থেকে 6টা ক্লাস পরে হয়। এই যে যে ফিচার্সে আছে এগুলোর ক্লাস 5 থেকে 6টা ক্লাস পরে হয়। আপনাদের আজকে ছিল ইন্টারফেসের বিষয়, আহ, বিশেষ করে পার্ট ডিজাইনের ইন্টারফেস, অ্যাসেম্বলির ইন্টারফেস না, বা ড্রয়িং এর ইন্টারফেস না, কিন্তু এটা হচ্ছে পার্ট ডিজাইনের ইন্টারফেস। এই ইন্টারফেস দেখার পর আমরা কালকে শুরু করব কি, এইখানে ড্রয়িং টুল সম্পর্কে আলোচনা করব। এবং ড্রয়িং টুল শেষ হয়ে গেলে যদি সময় থাকে মডিফাই টুলস নিয়ে আলোচনা হবে। ড্রয়িং টুল এবং মডিফাই টুল, এটা আগামীকাল আমাদের টার্গেট থাকবে। তারপরের দিন টার্গেট থাকবে কিভাবে ডিজাইনটাকে নির্দিষ্ট সাইজ অনুযায়ী
আমরা ডিজাইন করতে পারি, নির্দিষ্ট শেপ অনুযায়ী ডিজাইন করতে পারি, সেটাকে ডিফাইন করা যায় কিভাবে, রিলেশন অ্যাড করা যায় কিভাবে, এটা তৃতীয় দিনের ক্লাস থাকবে। ওকে, সো মনে ঠিক হতে পারে আছে যে স্যার। আসলে আমি প্রথম ক্লাসে কি শিখলাম না শিখলাম একটা কনফিউশন কাজ করতে পারে, কিন্তু আপনি যখন 3-4টা ক্লাস করবেন তখন দেখবেন সবকিছু আপনার কাছে গোছানো হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন কি কেউ একজন বলতে পারবেন যে দীপঙ্কর সাহেব বাদে আমরা একটা 3D মডেল করার জন্য কি কি কাজ করব? আপনি বলবেন, আমি জাস্ট আপনার মতো করে কাজ করব। এই যে নতুন একটা প্লেন নিচ্ছি, নেওয়ার পর পার্টে গেলাম, স্টার্ট দিলাম। এখন আমার প্রথম কাজ কি? একজন একটু বলেন তো, দীপঙ্কর সাহেব বাদে প্রথম কাজ। স্যার একটা প্লেন সিলেক্ট করা। প্লেন সিলেক্ট করার আগে আর একটা কাজ ছিল। কাজ বলতে ওটা একটু চেক করা জাস্ট, স্যার ইউনিট চেক করা। ইউনিটটাকে চেক করা। আমরা দেখে ফেলছি এখানে মিলিমিটার আছে। ওকে, দেন কি কাজ? প্লেন সিলেক্ট করা, করলাম। তারপর তারপরে স্যার এখান থেকে স্কেচ করতে হবে। স্কেচ 1 করা, স্কেচ 1 করা। 1 না করলে তার স্কেচ জি। এই টুলস কাজ করবে না। তারপরে আমরা হ্যাঁ ড্রয়িং টুল ইউজ করব। তারপর আমরা কি করব? ডাইমেনশন দিব, যে এটার লেন্থ কত। জি স্যার, ডাইমেনশন দিয়ে এখন। ক্লিক করে বাম দিকে সরে যেয়ে একটা ক্লিক করব, ভ্যালু বসাবো। অটোক্যাডের মতো না, কিন্তু এটা কিন্তু অটোক্যাড থেকে অনেক মজার, সহজ। জি দেন আমরা এখান থেকে বেরোতে পারি, অথবা আমরা ডাইরেক্ট এখান থেকে ফিচার্সে চলে যেতে পারি। ফিচার্সে চলে গেলাম, এটাকে ড্র্যাগ করলাম। বচেট এখন মনে হচ্ছে যে না, আমাকে আরেকটু নামাইতে হবে, নামালাম। নামানোর পর মনে হচ্ছে যে না, এটাকে আমার ভ্যালু ঠিক আছে, আমরা তাহলে এটাকে একটা রাউন্ড ভ্যালু দিয়ে দিই 40। এরপরে ওকে, তাহলে একটা আমাদের 3D মডেল হয়ে গেল। এবার এটাকে ঘুরাইতে জি হলে স্যার। স্ক্রল বাটন চেপে ধরে ঘুরাবো, মুভ করতে হলে কন্ট্রোল বাটন চেপে ধরে মুভ করবো, এইভাবে প্যান করব। জুম আউট, জুম ইন করার সময় কার্সারটাকে অবজেক্টের কাছে রাখবো। কিবোর্ডের মাধ্যমে ঘোরানো যায়। আপনি যদি রোটেট করতে চান, এই যে কিবোর্ডের 4টা মানে অ্যারো কি থাকে, যে লেফট সাইড, রাইট সাইড, ঠিক আছে, জি ওইগুলো স্যার। চাপলে দেখবেন যেগুলো ঘুরতেছে। আর যদি কন্ট্রোল বাটন চেপে ধরেন তখন দেখবেন যে প্যান হচ্ছে, প্যান, ওটা আর ঘুরতেছে না। আর এইখানে যে জিনিসটা দেখতেছেন, এই জিনিসটা এখানে ক্লিক করলেই পাবেন। আবার অনেকে আছে কি স্পেস বাটন চাপ দেয়, স্পেস বাটন চাপ দিলে এগুলো চলে আসে। চলে আসার পর আপনার টপ ভিউ লাগবে, ফ্রন্ট ভিউ লাগবে, ফ্রন্ট ভিউতে ক্লিক করেন। আবার স্পেস বাটন চাপ দিছেন, এটা দরকার, এটা দিলেন। ওকে, তো এইখানে এই যে একটা অপশন আছে, এটাতে যখন ক্লিক করবেন তখন পুরো বক্স আকারে দেখাবে। স্পেস বাটন চাপ দিলেই এরকম কিউব আসবে, কিউব আসবে। এই কিউবের মধ্যে আপনার যদি মনে হয় যে এই দিক থেকে দেখা দরকার, এখানে ক্লিক করবেন। এই দিক থেকে দেখা লাগলে এখানে ক্লিক করলে দেখবেন নর্মাল হয়ে গেছে। ওকে, তো আজকের ক্লাস আমি আর আগাতে চাচ্ছি না। আপনাদের কারো কোনো বিষয় বলার থাকলে বলতে পারেন, না হলে আজকে ক্লাস আমরা ক্লোজ করবো এখানে। স্যার তাহলে লিভ নিলাম, আমার একটা ক্লাস আছে তো একাডেমিক। আচ্ছা, আপনি লিভ নেন। আর মনে হয় এখানে রেজিস্ট্রেশন করেননি, দু একজন আছেন। আপনাদের বিষয়ে যদিও আমাদের অবগত করছেন, আমরা রিকোয়েস্ট করব আপনাদের নির্ধারিত টাইমের মধ্যে রেজিস্ট্রেশনটা করে নেওয়া। যেহেতু আপনি কোর্স করতেছেন, কোর্সের প্রতি আপনার একটা রেসপেক্ট থাকা উচিত। এটাই হচ্ছে মেইন ফোকাস, আমাদের ফোকাস পয়েন্টের মধ্যে একটা। সো আপনার সুবিধা যখন হয়, যেমন বলছেন যে ভাই আমি 2 দিন পরে পে করতেছি, কোনো প্রবলেম নাই, 2 দিন পরে পে করেন। বা যদি মনে হয় আগামীকাল করা সম্ভব, আগামীকাল পেমেন্ট করে ফেলেন, অ্যাডমিশন কনফার্ম করে ফেলেন। আর যদি মনে হয় যে না আমি আরও 5-6টা ক্লাস দেখবো, অ্যাজ ইউর উইশ, আপনি দেখতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল আছে, ওখানে আরও অনেক ভিডিও আছে, আপনি সেখান থেকে দেখে ডিসিশন নিতে পারেন। সবগুলো ওপেন আছে, সব না,
বেশ কিছু ভিডিও ওপেন আছে, ওখানে গেলে আমাদের সম্পর্কে আরো আইডিয়া পাবেন যদি কারো মনে হয়। ওকে, আমার দিক থেকে আমি বললাম। এখন আপনাদের কারো কোনো বিষয় বলার আছে কি? না স্যার, আপাতত বলার নেই। খুব ভালো লাগলো স্যার জিনিসগুলো, স্যার আমাদের আমি তো নতুন। এখনো সফটওয়্যারটা ডাউনলোড করতে পারি নাই, কি আচ্ছা, প্রসেসে সফটওয়্যারটা ডাউনলোড করব? আপনারা যেহেতু ক্লাসে আছেন আমি এখনই দিয়ে দিই।